আসসালামু আলাইকুম, আমি ইউসুফ শাহেদ। এইচএসসি তথ্য যোগাযোগ প্রযুক্তি ধারাবাহিক ক্লাসের আজ লেকচার 3। আমরা প্রথমটাতে বিশ্বগ্রাম, সেকেন্ড লেকচারে ভার্চুয়াল রিয়েলিটি, আজ লেকচার 3তে আমরা বায়োমেট্রিক্স নিয়ে আলোচনা করব। এই ক্লাসে যা থাকবে বোর্ড পরীক্ষার বিশেষ মাস্টার ক্লাস হতে যাচ্ছে এটি। এই ক্লাসে বিস্তারিত তত্ত্ব, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, সিকিউ এবং এমসিকিউ সমাধান করা হবে। অর্থাৎ বায়োমেট্রিক্স এই টপিকটার বিস্তারিত জানব। এই টপিক থেকে আসা বোর্ড পরীক্ষার এমসিকিউ, জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং সৃজনশীল নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে চলে যাই। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে মোবাইলের ক্যামেরা দ্বারা পুরো ফেসটাকে স্ক্যান করা হচ্ছে। এটাকে বলা হয় ফেস স্ক্যান অথবা ফেস রিকগনাইজেশন। এখানে চোখের রেটিনা বা আইরিশ স্ক্যান করা হচ্ছে। এখানে রয়েছে আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট বলা হয়ে থাকে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডিভাইসের উপরে পুরো হাতটা রেখেছে। এই হাতের যে রেখাগুলো আছে এগুলাকে বলা হয় হ্যান্ড জিওমেট্রি। এগুলাকে কি বলা হয়? হ্যান্ড জিওমেট্রি। এই সব কিছুই হচ্ছে বায়োমেট্রিক্সের উদাহরণ বা বায়োমেট্রিক্সের উপাদান। তাহলে বায়োমেট্রিক্স দ্বারা আমরা আসলে কি বুঝি? বায়োমেট্রিক্স দ্বারা আমরা বুঝি যে জীবের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে প্রতিটা জীবকে ভিন্ন ভিন্নভাবে শনাক্ত করা। প্রতিটা জীব যে ভিন্ন অন্যান্য জীব থেকে সেটাকে শনাক্ত করার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটার নাম হচ্ছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স। এখন বইয়ের সংজ্ঞা আমরা দেখব যে বই থেকে বায়োমেট্রিক্সে আসলে কি বলে। বায়োমেট্রিক্সের মৌলিক ধারণা ও কার্যপ্রণালী, বায়োমেট্রিক্স জিনিসটা কি এবং সেটা কিভাবে কাজ করে সেটা আমরা এই পর্বে জানবো। এখন আমরা দেখি বায়োমেট্রিক্সের মূল সংজ্ঞাটা কি। দেখেন, মানুষের শরীরবৃত্তীয় গঠন বা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তিকে বায়োমেট্রিক্স বলে। অর্থাৎ মানুষের শরীরের বিভিন্ন বৈশিষ্ট্য অথবা তার আচরণের কিছু বৈশিষ্ট্যকে বিশ্লেষণ করে অন্যান্য মানুষ থেকে আলাদাভাবে শনাক্ত করার প্রযুক্তিকে বলা হয় বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স কথার উৎপত্তি ও অর্থ দেখেন, গ্রিক শব্দ বায়ো, যার অর্থ হচ্ছে জীবন, আর মেট্রিক্স অর্থ হচ্ছে পরিমাপ করা। এ থেকে বায়োমেট্রিক্স গঠিত হয়। অর্থাৎ জীবিত মানুষের জৈবিক ডেটা মেপে পরিচয় নিশ্চিতকরণ পদ্ধতিটাই হচ্ছে বায়োমেট্রিক্স। এবার বায়োমেট্রিক্স পদ্ধতি কিভাবে কাজ করে? বায়োমেট্রিক্স পদ্ধতি প্রধানত 4টি ধাপে কাজ করে। প্রথমত হচ্ছে ডেটা ক্যাপচার, সেন্সর দিয়ে চিত্র গ্রহণ। অর্থাৎ আমরা যখন কোনো বায়োমেট্রিক ডিভাইসের উপরে আঙ্গুলটা রাখি তখন ওই ডিভাইসটা স্ক্যান করে একটা ছবি তুলে নেয়। আমাদের এই আঙ্গুলের কি করে একটা ছবি তুলে নেয়। চোখ যখন আমরা কোনো রেটিনা স্ক্যানার ডিভাইসের দিকে তাকাই, সেই রেটিনা স্ক্যানার ডিভাইস আমাদের চোখের একটা ছবি তুলে নেয়। চোখের যে কর্নিয়া আছে, কর্নিয়ার। আমরা যখন ফেস স্ক্যানার কোনো ডিভাইসের সামনে তাকাই তখন পুরো ফেসের একটা ছবি তুলে নেয়। প্রথম কাজ ছবি ক্যাপচার করা। এবার ফিচার এক্সট্রাকশন অ্যালগরিদম ইউনিক কোড তৈরি করা। অর্থাৎ আমাদের এই আঙ্গুলের ছাপটা যে সে নিল, সেই ছাপের একটা ইউনিক কোড তৈরি করবে। এটা একটা ইউনিক কোড তৈরি করবে যে কোডটা অন্য কারোর সাথে মিলবে না। আচ্ছা, তারপর তুলনা করবে, ডেটাবেজের সাথে ম্যাচিং করে দেখবে যে অন্য কোনো ডেটার সাথে এটা মেলে কিনা। যদি না মেলে তাহলে সংরক্ষণ করে রাখবে। আর একটা ডেটা যা আগে থেকে সংরক্ষণ করা আছে ওই ডেটা আর কখনো স্ক্যান করে নতুন ডেটা এরকম আসবে না। প্রতিটা ডেটাই ভিন্ন হবে। অর্থাৎ প্রত্যেক মানুষের আঙ্গুলের ছাপের একটা ইউনিক কোড হবে যেটা অন্যান্যর সাথে মিলবে না। তারপর রেজাল্ট, অ্যাক্সেস মঞ্জুর বা বাতিল করবে। অর্থাৎ দেখেন বায়োমেট্রিক্স ফিঙ্গারপ্রিন্ট জিনিসটা কিভাবে কাজ করে। এই যে আপনার স্কুলে বা কলেজে আপনি যখন যান সেখানে আঙ্গুলের ছাপ দিয়ে আপনি অ্যাটেন্ডেন্স দেন। দেখেন, যে আঙ্গুলটা প্রথমবার আপনার কাছ থেকে রেজিস্ট্রেশন করে রাখা হয়েছিল সেই আঙ্গুলটা দিলেই কিন্তু হাজিরা হয়। অন্য একটা আঙ্গুল দিলে কিন্তু সেখানে অ্যাকসেপ্ট করবে না। কেন করবে না? এই যে প্রথমবার আপনার কাছ থেকে একটা আঙ্গুলের ছাপ নিয়ে
রেজিস্ট্রেশন করেছিল, ওই সময় সাপ নেওয়ার সময় ওই ডিভাইস একটা কোডে রূপান্তর করে ডাটাবেজের মধ্যে সেভ করে রাখে। অর্থাৎ এই আঙ্গুলের একটা কোড ডাটাবেজের মধ্যে আছে, এই আঙ্গুলের কোড কিন্তু নাই। ফলে আপনি যখন ফিঙ্গারপ্রিন্টে এই আঙ্গুলটা দিবেন তখন ওই পূর্বে গ্রহণ করা ডেটার সাথে বর্তমানের ডেটাটাকে ম্যাচিং করবে। যদি মিলে যায় তাহলে আপনাকে অ্যাক্সেস দিবে, আর যদি না মেলে তাহলে অ্যাক্সেস দিবে না। এটাই হচ্ছে বায়োমেট্রিক্স। অর্থাৎ বায়োমেট্রিক্স করতে গেলে অবশ্যই আগে ডেটা স্ক্যান করে সংরক্ষণ করে রাখতে হবে। আর যেখানে সংরক্ষণ করা হয় সেই জায়গা বা সেই সফটওয়্যারটার নাম হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, যেটা আমরা পরবর্তীতে জানবো। তাহলে বায়োমেট্রিক্স দ্বারা শুধু ডেটাকে গ্রহণ করা হয়, বায়ো ইনফরমেটিক্স দ্বারা সেই ডেটাকে সেভ করে রাখা হয় পরবর্তীতে ব্যবহারের জন্য। তাহলে আমরা জানলাম বায়োমেট্রিক্সের মূল সংজ্ঞা কি, এটার অর্থ এবং এটা কিভাবে কাজ করে সে সম্পর্কে। এবার আমরা দেখব বায়োমেট্রিক্স পদ্ধতি আসলে কয় প্রকার। বায়োমেট্রিক্স পদ্ধতি হচ্ছে দুই প্রকার। বায়োমেট্রিক্স পদ্ধতি কয় প্রকার? দুই প্রকার। এক হচ্ছে শারীরিক বায়োমেট্রিক্স, শারীরিক বায়োমেট্রিক্স, আর হচ্ছে আচরণগত বায়োমেট্রিক, আচরণগত বায়োমেট্রিক্স। তাহলে বায়োমেট্রিক্স পদ্ধতি কয় প্রকার? দুই প্রকার। এমসিকিউতে আসে বায়োমেট্রিক্স পদ্ধতি দুই প্রকার, একটা শারীরিক, একটা আচরণগত। জীবের বা মানুষের শরীরের সাথে সম্পর্ক যেগুলো সেগুলোকে বলা হয় শারীরিক বায়োমেট্রিক্স, আর যেগুলো আচরণের সাথে যায় সেগুলোকে বলা হয় আচরণগত বায়োমেট্রিক্স। তো শরীরবৃত্তীয় বায়োমেট্রিক্সগুলো কি কি? এক নম্বর আছে ফিঙ্গারপ্রিন্ট, অর্থাৎ মানুষের আঙ্গুলের ছাপ। একজন মানুষের আঙ্গুলের ছাপ পৃথিবীর অন্য কোনো মানুষের আঙ্গুলের ছাপের সাথে মিলবে না। এটা সবথেকে প্রাচীন, দ্রুত, সাশ্রয়ী বায়োমেট্রিক্স পদ্ধতি হিসেবে বিবেচিত। অর্থাৎ আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট যেটা আমরা ব্যবহার করব, এটা সবথেকে সাশ্রয়ী ব্যবহার করা যায়, কম দামে ব্যবহার করা যায়, রক্ষণাবেক্ষণ করা সহজ, অর্থাৎ এটাই সবথেকে বেশি ব্যবহৃত হয়। এরপর আছে ফেস রিকগনাইজেশন বা পুরা মুখের আকৃতি স্ক্যান করে নেওয়া। অর্থাৎ আমাদের যখন আমরা ফেস রিকগনাইজেশন বা ফেস স্ক্যান ডিভাইসের সামনে দাঁড়াবো, আমাদের পুরা ফেসের একটা ছবি তুলে নেবে এবং আগে থেকে তুলে রাখা ছবির সাথে ম্যাচিং করে দেখবে। যদি মিলে যায় অ্যাক্সেস দিবে, না মিললে দিবে না। এটাকে বলা হয় ফেস রিকগনাইজেশন বা ফেস স্ক্যান। মানুষের মুখের গাল, চোখ, নাক, থুতুনির দূরত্ব মেপে পরিচিতি নির্ধারণ করা হয় এই পদ্ধতিতে। তারপর আইরিশ বা রেটিনা স্ক্যান। দেখেন চোখের রঙিন অংশ, ওই যে ভিতরে যে কালো গোল অংশটা আছে, যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই অংশটার নাম হচ্ছে আইরিশ বা রেটিনা। রেটিনা সূক্ষ্ম রক্তনালীর প্যাটার্ন মেপে উচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়। তারপর আছে হচ্ছে হ্যান্ড জিওমেট্রি। সম্পূর্ণ হাতের রেখাগুলোকে বলা হয় হ্যান্ড জিওমেট্রি। হাতের রেখাগুলোকে কি বলে? হ্যান্ড জিওমেট্রি। হাতের আঙ্গুলের দৈর্ঘ্য, জ্যামিতিক আকৃতি ও পুরুত্ব মেপে কাজ করে এই পদ্ধতিতে। এরপর রয়েছে ডিএনএ। দেখেন রক্ত, চুল, লালা থেকে ডিএনএ ম্যাপ সংরক্ষণ, এটি 100% নিখুঁত প্রযুক্তি। অর্থাৎ এখান থেকে যদি আপনার বিভিন্নভাবে প্রশ্ন আসে যে বায়োমেট্রিক্স পদ্ধতিগুলোর মধ্যে কোনটি সবথেকে সাশ্রয়ী বা সহজে ব্যবহার করা যায়, তখন আপনি অ্যান্সার দিবেন হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। যদি প্রশ্ন আসে যে বায়োমেট্রিক্স পদ্ধতির মধ্যে সবথেকে বেশি নিরাপদ কোনটি বা 100% কার্যকর পদ্ধতি, হচ্ছে ডিএনএ ম্যাপিং বা ডিএনএ মাধ্যমে ব্যক্তিকে আলাদা করা। তাহলে মূল কথাটা হচ্ছে মানুষের বিভিন্ন বৈশিষ্ট্য বিশ্লেষণ করে, পর্যালোচনা করে অন্য মানুষ থেকে আলাদা করার পদ্ধতির নাম বায়োমেট্রিক্স। এই পদ্ধতি হচ্ছে দুই ধরনের, শারীরিক বায়োমেট্রিক্স, আচরণগত বায়োমেট্রিক্স। শারীরিক বায়োমেট্রিক্সগুলো হচ্ছে 5টি: ফিঙ্গারপ্রিন্ট, ফেস স্ক্যান, চোখের রেটিনা বা আইরিশ, হ্যান্ড জিওমেট্রি এবং ডিএনএ। এই 5টা পদ্ধতিতে মানুষের শরীর থেকে নিয়ে অভিন্ন ব্যক্তিকে শনাক্ত করা হয়। মনে রাখবেন এই 5টাকে বলা হয় শরীরবৃত্তীয় বায়োমেট্রিক্স। এখন আমরা দেখব আচরণগত বায়োমেট্রিক্সগুলো কি কি। দেখেন আচরণগত বায়োমেট্রিক্সের মধ্যে রয়েছে ভয়েস রিকগনিশন। এই যে আমি কথা বলতেছি, আমার কথা রেকর্ড করে যদি পরবর্তীতে আবার আমার ভয়েসটাকে রেকর্ড করে ম্যাচিং করা হয়, অনেকটা মিলে যায়। আবার অনেক সময় যখন ঠান্ডা লাগে বা ইচ্ছাকৃতভাবে মানুষ কিন্তু কণ্ঠস্বর পরিবর্তন করতে পারে, সেক্ষেত্রে কিন্তু মিলবে না। এই জন্য এটাকে বলা হয় আচরণগত বায়োমেট্রিক্স। দেখেন ব্যক্তি কথা বলার গলার স্বর, ফ্রিকোয়েন্সি, সাউন্ড, পিচ বা বাকশৈলী বিশ্লেষণ করে শনাক্ত করার পদ্ধতি। এটার সীমাবদ্ধতা কি? সর্দি, কাশি বা গলার স্বর পরিবর্তন হলে সমস্যা হতে পারে, যেমনটি আমি বলেছিলাম।
এরপর রয়েছে স্বাক্ষর বা সিগনেচার। স্বাক্ষর, এই যে স্বাক্ষর করলাম, এই যে স্বাক্ষর করলাম বা সিগনেচার। আমি যদি অনেকগুলা স্বাক্ষর একরকম মানে দেই তাহলে দেখা যাচ্ছে মিলে যাবে, ঠিক আছে, বা অনেকটা একই রকম লাগবে। তা হাতের লেখার অক্ষরের আকৃতির সাথে লেখার গতি, কলমের চাপ সময় মেপে পরিচিত নিশ্চিতকরণ করা হয়। দেখেন স্বাক্ষর যাচাইকরণ, এটা আমরা দেখি ব্যবহার ব্যাংকিং খাত ও আইনি দলিলে ব্যাপকভাবে এই স্বাক্ষরের ব্যবহার প্রচলিত রয়েছে। দেখেন আপনি যদি ব্যাংকে যান আপনার সিগনেচার ভেরিফাই করা হয়, কারণ এটা খুবই মানে জটিল, এবং আদালতের আইন কানুনের ওখানেও কিন্তু জমির ব্যাপারে এই সিগনেচার ভেরিফাই করা হয়। তাহলে সিগনেচারের মাধ্যমেও অভিন্ন ব্যক্তি শনাক্ত করা যায়, তবে এটা সব ক্ষেত্রে একই রকম হবে না। এর পাশে কি স্ট্রোক ডাইনামিক্স, কিবোর্ডে টাইপ করার ছন্দ, গতি ও কি চাপের মধ্যবর্তী বিরতি বিশ্লেষণ করা হয়। অর্থাৎ আপনি কিবোর্ডের গতি, মিনিটে কয়েকটা অক্ষর লেখেন বা 1 মিনিটে আপনি কতগুলো শব্দ লেখেন সেটা যাচাই বাছাই করেও কিন্তু অভিন্ন ব্যক্তি শনাক্ত করা যায়। তবে এই আচরণগত পদ্ধতিগুলো কখন কাজ করবে? যখন ওই শরীরবর্তীয় বায়োমেট্রিক্সগুলো মানে কোনোভাবে অ্যাকসেপ্টেবল না বা গ্রহণ করা সম্ভব হয়নি, সেই ক্ষেত্রে এই 3টা ব্যবহার করা যেতে পারে। দেখেন কম্পিউটারের সিকিউরিটি ও অনলাইন এক্সাম মনিটরিংয়ের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। তার মানে সবগুলাই কিন্তু ব্যবহার করা হয়। অনলাইনে যখন আপনারা এক্সাম দিবেন অথবা কম্পিউটার সিকিউরিটির ক্ষেত্রেও কিন্তু এই টাইপিংয়ের স্পিড মেপে বায়োমেট্রিক্স পদ্ধতি গ্রহণ করা হয়। তাহলে আমরা জানলাম যে বায়োমেট্রিক্স পদ্ধতি 2 প্রকার, শারীরিক এবং আচরণগত। আচরণগতগুলোর মধ্যে রয়েছে ভয়েস রিকগনাইজেশন, সিগনেচার বা হাতের লেখা, কিবোর্ডের টাইপিং স্পিড, এগুলো হচ্ছে আচরণগত বায়োমেট্রিক্স। এবার আমরা দেখব বায়োমেট্রিক্সের ব্যবহার। বায়োমেট্রিক্স আসলে কি কি কাজে ব্যবহার করা হয়, বায়োমেট্রিক্সের ব্যবহারগুলো কি কি? বায়োমেট্রিক্সের ব্যবহার হচ্ছে নিরাপত্তা ও ডিভাইস আনলক, স্মার্টফোন ও কম্পিউটার। দেখেন নিরাপত্তার ক্ষেত্রে, বিশেষ করে নিরাপত্তা, যেমন আপনারা মোবাইল ফোন, এই যে মোবাইল ফোনে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক দিয়ে রাখি, কম্পিউটারে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক দিয়ে রাখি, এমনকি আমাদের বাসা বাড়িতে কিন্তু তালা, এখন ফিঙ্গারপ্রিন্ট তালা পাওয়া যায়, বাইকের সাথে ফিঙ্গারপ্রিন্ট তালা পাওয়া যায়, ঠিক আছে। তাহলে নিরাপত্তা এবং ডিভাইস আনলক বা স্মার্টফোন কম্পিউটার আনলকের ক্ষেত্রে বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করা হয়। ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলক ব্যবহার করে খুব সহজে ডিভাইস নিরাপদ রাখা যায়। দেখেন অফিস ও ভবন প্রবেশ, অফিসে কর্মীদের উপস্থিতি, নির্দিষ্ট কক্ষে প্রবেশাধিকার নিশ্চিত করতে বায়োমেট্রিক্স তালা বা পাঞ্চ মেশিন ব্যবহার করা হয়। দেখেন একটা গবেষণা রুম যেখানে 5-7 জন মানুষের অ্যাক্সেস করার অনুমতি আছে, যাদের ফিঙ্গারের সাথে রেজিস্ট্রেশন করা আছে তারাই ঢুকতে পারবে। যে কেউ গেলেই কিন্তু ওখানে আঙ্গুলের ছাপ দিলে গেট খুলবে না, শুধু ওই 5 জন বা 7 জন যখন যাবে আঙ্গুলের ছাপ দিবে, গেট খুলে যাবে। তাহলে এটা অ্যাক্সেস কন্ট্রোলের জন্য ব্যবহার করা হচ্ছে। দেখেন সরকারি ও জাতীয় পরিচয়পত্রের ক্ষেত্রে, জাতীয় আইডি কার্ড ও ভোটার নিবন্ধনের ক্ষেত্রে ভোটার তালিকা তৈরি, জাতীয় পরিচয়পত্র ও স্মার্ট কার্ড তৈরি, নাগরিকদের আঙ্গুলের ছাপ ও চোখের স্ক্যান করা হয়ে থাকে। এরপর দেখেন পাসপোর্ট ও ভিসার ক্ষেত্রে আন্তর্জাতিক ভ্রমণ ও পাসপোর্ট দ্রুত পরিচয় যাচাইয়ের জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হয়। আপনি যদি এনআইডি কার্ড করতে যান বা ভোটার নিবন্ধন করতে যান, সেখানে আপনাকে আঙ্গুলের ছাপ দিতে হয়, ছবি দিতে হয়। আবার যদি পাসপোর্ট করতে যান বা ভিসা করতে যান, সেখানে আঙ্গুলের ছাপও দিতে হয়, পুরা হাতের ছাপ দিতে হয়, আবার চোখের রেটিনার স্ক্যানও করে দিতে হয়, এগুলা প্রয়োজন হয়। তাহলে বায়োমেট্রিক্স পদ্ধতি নিরাপত্তা, কোনো ডিভাইস আনলক এবং অ্যাক্সেস কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয়, জাতীয় সরকারি ও জাতীয় পরিচয়পত্রগুলোর জন্য ব্যবহার করা হয়। এরপর রয়েছে অপরাধ তদন্ত, পুলিশের ডাটাবেসে থাকা আঙ্গুলের ছাপ বা ডিএনএ মিলিয়ে অপরাধী বা নিখোঁজ ব্যক্তিকে শনাক্ত করা যায়। দেখেন বিমানবন্দর ও সীমান্ত নিরাপত্তা, বর্ডার কন্ট্রোল বা চেকপোস্ট ফেস কনফিগারেশন বা মুখমণ্ডল স্ক্যান করে দ্রুত যাত্রী যাতায়াত করতে পারে। তাহলে অপরাধী শনাক্ত করার জন্য বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করা হয়। বিমানবন্দর বা সীমান্ত নিরাপত্তার জন্য, এই যে বাংলাদেশ ভারতের যে সীমানা আছে, সেখানে এক দেশ থেকে আরেক দেশে যখন মানুষ যায়, এই ফেস স্ক্যান করে করে তাদেরকে কোন দেশের নাগরিক সেটাকে স্ক্যান করে কি করা হয়, ভ্রমণ করার অনুমতি দেওয়া হয়। এরপর রয়েছে ব্যাংকিং ও আর্থিক লেনদেন, এটিএম ও মোবাইল ব্যাংকিং, টাকা তোলার সময় বা
অনলাইন লেনদেন নিরাপত্তার অতিরিক্ত স্তর হিসেবে বায়োমেট্রিক্স প্রমাণীকরণ ব্যবহৃত হয়ে থাকে। আমি যদি আপনাদের কয়েকটি উদাহরণ দেখাই তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। এই যে আমার ফোনটা এখন লক অবস্থায় আছে, জাস্ট আমি ক্লিক না করে এই জায়গাটা আঙুলের ছাপ দিলাম, আমার লকটা খুলে গেল। এরপর এটা গেল। এরপর দেখেন ব্যাংকিং সেক্টরে, যেমন আমি এখন আছি বিকাশে, আমি এখন যদি বিকাশে লগ ইন করতে চাই তাহলে আমি পিন নাম্বার দিয়ে এখানে লগ ইন করতে পারবো, অথবা এই যে পাশে দেখেন একটা আঙ্গুলের ছাপ দেওয়া আছে, দেখেন আমাকে বলছে যে ভেরিফাই করেন, এই যে আমি চাপ দিলাম, দেখেন আনলক হয়ে গেল। তাহলে বায়োমেট্রিক্স পদ্ধতি কতভাবে ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, এটা জাস্ট আমি 2টা উদাহরণ দিলাম, এছাড়া আরও অনেক উদাহরণ দেওয়া যাবে। তাহলে আমরা জানলাম যে বায়োমেট্রিক্স পদ্ধতির ব্যবহারগুলি। এরপর বায়োমেট্রিক্স পদ্ধতিসমূহের তুলনামূলক বিশ্লেষণ আমরা এখন দেখব। সেটা হচ্ছে যে কোনটা কতটুকু মানে বেশি কার্যকর সেগুলো জানতে পারবো আমরা এই ইসের মাধ্যমে। প্রথমত হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। এটা হচ্ছে শরীরবৃত্তীয় শ্রেণীর মধ্যে পড়ে। এটা নির্ভুলতার হার হচ্ছে উচ্চ, ব্যয় হচ্ছে কম বা এটা সাশ্রয়ী। প্রধান ব্যবহার ক্ষেত্র হচ্ছে অফিসে উপস্থিতি, স্মার্টফোন আনলক এবং এনআইডি কার্ডে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা জানলাম যে ফিঙ্গারপ্রিন্ট এটা শরীরবৃত্তীয় বায়োমেট্রিক, যেহেতু শরীরের সাথে রিলেটেড। এটা নির্ভুলতার হার কিন্তু অনেক হাই। হ্যাঁ, এটা সাশ্রয়ী, মানে অল্প টাকায় ব্যবহার করা যায়। এটা ব্যবহার হয় অফিসে উপস্থিতি, তারপর স্মার্টফোন আনলক, এনআইডি বা অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে। এরপর আমরা যাব আইরিশ স্ক্যান। এটাও শরীরবৃত্তীয় বায়োমেট্রিক্স। এটা অত্যন্ত উচ্চ, মানে ভেরি হাই। এটা নির্ভুলতার হার ভেরি হাই, হ্যাঁ অনেক উচ্চ। এটা অনেক ব্যয়বহুল। ই পাসপোর্ট, রাডার সিকিউরিটি, উচ্চ নিরাপত্তা ল্যাবরেটরিতে এই আইরিশ স্ক্যান বা চোখের রেটিনা স্ক্যান ব্যবহার করা হয়ে থাকে। ডিএনএ বিশ্লেষণ, এটা শরীরবৃত্তীয় বায়োমেট্রিক্স। এটা নির্ভুলতার হার 100%, এটা ভুলই হবে না। আচ্ছা, অত্যাধিক ব্যয়বহুল। এটা অপরাধী শনাক্তকরণ, পিতৃত্ব বা মাতৃত্ব পরীক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে ভয়েস কনফিগারেশন, যেটা আচরণগত বায়োমেট্রিক্স। এটা মাঝারি বা মিডিয়াম হয়ে থাকে। এটা ব্যয় খুবই কম, এটা তো নেই বললেই চলে ভয়েস যাচাই করা। টেলিফোন ব্যাংকিং, ভয়েস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। যেমন ওই যে সিরি, অ্যালেক্সা, এগুলো হচ্ছে এই ভয়েস অ্যাসিস্ট্যান্ট। যেমন ওই যে গুগলের যে সার্ভিস বা আইফোন যারা ব্যবহার করে তাদের একটা ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে সিরি। ওই সিরিকে চাপ দিয়ে কথা বললে সে আপনার সাথে কথা বলবে বা ফোনকে লক করবে। এখন আসেন এই বায়োমেট্রিক্স পদ্ধতি থেকে ক গ্রুপে অর্থাৎ জ্ঞানমূলকে কি প্রশ্নগুলো আসে সেগুলো আমরা একটু দেখব। বায়োমেট্রিক্স কি? মানুষের শরীরবৃত্তীয় বা আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অভিন্ন ব্যক্তি শনাক্ত করার পদ্ধতিকে বায়োমেট্রিক্স পদ্ধতি বলে। এরপর বায়োমেট্রিক্স পদ্ধতি ও বায়ো ইনফরমেটিক্স ও বায়োমেট্রিক্সের মধ্যে পার্থক্য কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা। বায়োমেট্রিক্স দ্বারা তথ্য গ্রহণ করা হয়, বায়ো ইনফরমেটিক্সের মাধ্যমে সেই তথ্যগুলোকে সংরক্ষণ করা হয়। আমরা একটু দেখি। বায়ো ইনফরমেটিক্স হলো জৈবিক ডেটা বিশ্লেষণ, গবেষণার প্রযুক্তি, আর বায়োমেট্রিক্স হলো জৈবিক ডেটা দিয়ে ব্যক্তি বা পরিচয় নিশ্চিতকরণ করার প্রক্রিয়া, যেটা আমরা বললাম। তারপর আইরিশ স্ক্যান কি? দেখেন, চোখের মনির চারপাশের রঙিন বলয় বা পেপিলারি প্যাটার্ন ক্যামেরার ক্যাপচার করে মেপে পরিচয় শনাক্ত করা বায়োমেট্রিক্স পদ্ধতিকে বলা হয় আইরিশ স্ক্যান। কিস্ট্রোক বা ডাইনামিক্স কি? কিবোর্ডে টাইপ করার ধরন, দুইটি বাটনে চাপ দেওয়ার যে দূরত্ব বা গতি ব্যবধান, টাইপিংয়ের ছন্দ মেপে ব্যক্তি শনাক্তকরণের পদ্ধতিকে এটি একটি আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি। তাহলে এগুলো পড়ে নেবেন আপনারা, এগুলো আমি আর বেশি আলোচনা করব না। এরপর আমরা দেখব অনুধাবনমূলক প্রশ্ন। সহোদর যমজ ভাই বোনদের ডিএনএ এক হলেও ফিঙ্গারপ্রিন্ট ভিন্ন হয়, ব্যাখ্যা করো। দেখেন, যারা যমজ টুইন তাদের অনেক ক্ষেত্রে ডিএনএ একই রকম হয় কিন্তু আঙ্গুলের ছাপ হয় ভিন্ন, মনে রাখবেন। দেখেন, সহোদর বা যমজ মোনোজাইগেটিক যমজদের জিনগত গঠন একই হওয়ায় তাদের ডিএনএ প্রোফাইল 99% মিলে যায়, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট গঠিত হয় গর্ভকালীন সময়ে। অ্যামনিওটিক তরলের প্রবাহ, মায়ের নড়াচড়া ও পরিবেশগত আচরণের উপর ভিত্তি করে। ফলে শরীরবৃত্তীয় কোষীয় গঠনের সূক্ষ্ম পদার্থের কারণে
সহোদর যমজদের আঙ্গুলের ছাপ ও আইরিশ ভিন্ন হয়ে থাকে। তাহলে মনে রাখবেন যে যমজ যারা আছে তাদের ডিএনএ 99% একই রকম হলেও আঙ্গুলের ছাপ এবং চোখের আইরিশ ভিন্ন হয়ে থাকে। তারপর আমরা দেখব আইরিশ স্ক্যান এবং রেটিনা স্ক্যানিং কি একই পদ্ধতি? আইরিশ স্ক্যানিং আর রেটিনা স্ক্যান কি একই পদ্ধতি? না, এরা ভিন্ন। আইরিশ স্ক্যান মানে চোখের বাইরের অংশে অবস্থিত রঙিন আইরিশ রিংয়ের জার্ডম নকশা বিশ্লেষণ করা হয় এবং এটি দ্রুত ও স্পর্শহীন হয়। অপরদিকে রেটিনা স্ক্যানিংয়ে চোখের পেছনের দিকে অবস্থিত জটিল রক্তনালী বিন্যাসের পরিমাপ করা হয়, যা করতে ব্যক্তির চোখের সংবেদনশীল আলোক রশ্মির কাছাকাছি আনতে হয়। তার মানে চোখের আইরিশ আর রেটিনা কিন্তু এক জিনিস না। চোখের আইরিশ হচ্ছে আমাদের উপরের সামনের কালো অংশটা, এটাকে আইরিশ বলে। এই সামনের কালো অংশের সাথে পিছন দিক থেকে আসা যে রক্তনালীগুলো আছে সেগুলোকে বলা হয় রেটিনা। আশা করি আমরা এগুলা বুঝতে পারতেছি। এরপর আমরা দেখব আরো কিছু আছে। আচ্ছা, কায়িক পরিশ্রমকারীদের ক্ষেত্রে সব বায়োমেট্রিক্স পদ্ধতি সমান কার্যকরী নয়। কায়িক মানে শারীরিক পরিশ্রম করে, যেমন দেখেন শারীরিক পরিশ্রম করে যেমন রাজমিস্ত্রি, কৃষক, ভারী ওজনে কাজ করা ব্যক্তি করার ফলে হাতের চামড়া খসখসে বা ক্ষয়ে যেতে পারে। ফলে ফিঙ্গারপ্রিন্ট ও হ্যান্ড জিওমেট্রি স্ক্যানের ক্ষেত্রে সঠিক ছাপ নাও আসতে পারে। এই জন্য তাদের ক্ষেত্রে চোখের রেটিনা বা আইরিশ কনফিগারেশনের মতো বা ফেস স্ক্যানের মতো বায়োমেট্রিক সুবিধাজনক। আপনারা অনেকেই দেখবেন যে যারা হাত দিয়ে কাজ করে করতে করতে একসময় হাতের রেখাগুলো কি হয়ে যায়, খসখসে হয়ে যায়। ফলে এই হাত স্ক্যান দিলেও তাদের ছবি মানে ডেটা কালেক্ট করতে পারে না, আবার ফিঙ্গারপ্রিন্টও অনেক ক্ষেত্রে কাজ করে না। এটা আমি নিজেও দেখেছি, অনেকের ক্ষেত্রে এরকম হয়। তাদের ক্ষেত্রে চোখের রেটিনা বা মুখের আকৃতি এটা স্ক্যান করে ভালো ফলাফল পাওয়া যায়। ভয়েস রিকগনাইজেশন স্পিচ রিকগনাইজেশনের মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা করো। ভয়েস রিকগনাইজেশন ব্যক্তিকে তা শনাক্ত করে তার কণ্ঠস্বর, ফ্রিকোয়েন্সি ও বায়োলজিক্যাল টোন বিশ্লেষণ করে। অপরদিকে স্পিচ কনফিগারেশন মানে কথা বলার দূরত্ব, কতক্ষণ পর পর এক একটা কথা বলে সেটার কথা বলা হচ্ছে। আচ্ছা, এবার আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখব এখান থেকে। দেখেন, ক ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রবেশের জন্য কর্মকর্তারা দরজার সামনে স্থাপিত ডিভাইসে আঙ্গুল স্পর্শ করেন, তবে ব্যাংকের অতি গোপনীয় ভোল্টে প্রবেশের জন্য কেবল চোখের মনি স্ক্যান করা হয়। মনি প্রদর্শনের মাধ্যমে দরজা খোলে। অন্যদিকে অপরাধী শনাক্তকরণের জন্য ব্যাংক এদের সিকিউরিটি ফুটেজ ও রক্ত চুলের নমুনা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে। এখানে তিনটা জিনিসের কথা বলা হয়েছে, একটা আঙ্গুলের ছাপ ফিঙ্গারপ্রিন্ট, আর একটা হচ্ছে চোখের রেটিনা যেটা আইরিশ স্ক্যান, অপরদিকে ফুটেজ ও রক্ত ও চুলের নমুনা যেটা হচ্ছে ডিএনএর কথা বলা হচ্ছে। আচ্ছা, আমরা গ নম্বর প্রশ্ন দেখি। উদ্দীপকে কার্যালয়ে প্রবেশদ্বারে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো। দেখেন, কার্যালয়ের দরজায় ব্যবহৃত প্রযুক্তিটি হলো ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক্স। এটি কম খরচে দ্রুত উপস্থিতি নিশ্চিত ও সাধারণ প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করতে সবচেয়ে বেশি কার্যকর। এটি শরীরবৃত্তীয় বায়োমেট্রিক্সের উপর ভিত্তি করে কাজ করে। আমি সংক্ষিপ্ত আকারে দিয়ে দিচ্ছি, এটার উপর ভিত্তি করে আপনাকে ডিটেলস লিখতে হবে। আচ্ছা, ভোল্টে ব্যবহৃত প্রযুক্তি এবং অপরাধী শনাক্তকরণের প্রযুক্তির মধ্যে তুলনামূলক আলোচনা করো। তাহলে এই চোখের রেটিনা স্ক্যান আরেকটা হচ্ছে ডিএনএ স্ক্যান, এই দুইটার মধ্যে তুলনামূলক আলোচনা করতে হবে। ভোল্টে ব্যবহৃত প্রযুক্তি হলো আইরিশ স্ক্যান এবং অপরাধী শনাক্তকরণের প্রযুক্তি হলো ডিএনএ টেস্ট। আইরিশ স্ক্যান তাৎক্ষণিক উচ্চ নিরাপত্তা প্রদান করে, অন্যদিকে ডিএনএ টেস্ট শতভাগ নির্ভুল পরিচয় নিশ্চিত করতে পারে, যদিও এটা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। তাহলে আমরা সৃজনশীল জানলাম একটা। এবার আসেন আমরা কয়েকটা এমসিকিউ প্রশ্ন দেখব। কন্ট্যাক্ট লেন্স চশমা পরা থাকলে কোন বায়োমেট্রিক্স পদ্ধতির সমস্যা হতে পারে? ফিঙ্গারপ্রিন্ট না, হ্যান্ড জিওমেট্রির সাথে চশমার কোনো সম্পর্ক নেই, কি স্ট্রোকের সাথে সম্পর্ক নেই, সম্পর্ক আছে আইরিশ স্ক্যানিংয়ের সাথে। যদি অ্যান্সার দেওয়া আছে, দেখেন কন্ট্যাক্ট লেন্স চোখের পপিলারি প্যাটার্ন রিডিংয়ে আলোর প্রতিফলনে বাধা তৈরি করে, ফলে আইরিশ স্ক্যানের সমস্যা হতে পারে। আচ্ছা, কোনটি মানুষের আচরণগত বায়োমেট্রিক্সের অন্তর্ভুক্ত?
ফেস রিকগনাইজেশন না, কারণ ফেস তো মানুষের শরীরের সাথেই আছে। আইরিশও না, কারণ এটা চোখের মানুষের সাথেই আছে। রেটিনাও মানুষের মানে শরীরের সাথে আছে। সেটা হচ্ছে কিবোর্ড টাইপিং এর গতি। দেখেন, কিবোর্ড টাইপিং করার গতি ও ছন্দ অভ্যাসগত আচরণ থেকে আসে, এটি আচরণগত বায়োমেট্রিক্স। এরকম আরো অনেক প্রশ্ন আপনারা পাবেন। এবার আসেন বায়োমেট্রিক্সের প্রয়োগের ক্ষেত্র ও সামাজিক কিছু প্রভাব নিয়ে আমরা আলোচনা করব। এখান থেকেও প্রশ্ন আসে। জাতীয় পরিচয়পত্র ও ই পাসপোর্ট। জাতীয় পরিচয়পত্র ই পাসপোর্ট, যেমন বাংলাদেশে ই পাসপোর্ট এবং জাতীয় স্মার্ট জাতীয় পরিচয়পত্র 10 আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ ও মুখের ডিজিটাল ছবি দিতে হয়। আঙ্গুলের ছাপ, 10 আঙ্গুলের ছাপ এবং চোখের ছবি দিতে হয়। নিরাপত্তা ও সাইবার ক্রাইম, হ্যাক বা পাসওয়ার্ড চুরি ঝুঁকি এড়াতে বায়োমেট্রিক্স, 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন, ব্যাংকিং সার্ভার সুরক্ষায় ব্যবহৃত হচ্ছে। প্রাইভেসি ও নৈতিকতার প্রশ্নে বায়োমেট্রিক্স ডেটাবেস হ্যাক হলে বায়োলজিক্যাল তথ্য আর পরিবর্তন করা সম্ভব নয়, যা ব্যক্তিগত গোপনীয়তার জন্য বড় ধরনের হুমকি হয়ে থাকে। এগুলা জানতে হবে, হ্যাঁ, এগুলা পরীক্ষা আসে। আচ্ছা, তাহলে আমরা ধন্যবাদ। আজকে আমরা বায়োমেট্রিক্স পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। বায়োমেট্রিক্স পদ্ধতি কি, বায়োমেট্রিক্স পদ্ধতি কিভাবে কাজ করে, বায়োমেট্রিক্স পদ্ধতির ব্যবহার এবং বায়োমেট্রিক্স পদ্ধতি থেকে কয়েকটি প্রশ্ন আমরা প্র্যাকটিস করলাম। মনোযোগ দিয়ে যারা ক্লাস করেছেন তারা আশা করি বায়োমেট্রিক্স পদ্ধতি বা বায়োমেট্রিক্স থেকে যদি সৃজনশীল আসে আপনারা অ্যান্সার দিতে পারবেন। এবং সেই সাথে যদি এমন ক্লাস পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই পেজটাতে ফলো দিয়ে কিছু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিন। ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।